ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। প্রথম দিনটা টর্চার দিয়ে শুরু হয়েছিল, যদিও আমার দাদু এবং আমার বাবা ইন্ডাস্ট্রিতে আছেন তৎসত্ত্বেও। কারণ এটা অনেককে বলে দিতে চাই টলি টাইমসের মাধ্যমে, যে এটা ভাববেন না যে ইন্ডাস্ট্রিতে বাবা বা দাদু ছিল বলে এর অনেক বড় জায়গা আছে, আগে থেকে এই জায়গা তৈরি করেছে। আমাকে বলা হয়েছিল যে ড্রেসারের ছেলে কেন মেকআপে আসবে। একদিন ধরো ক্রেপের কাজ উনি করছেন, জানলা দিয়ে দেখছি ওনার ভেতরে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে দেখতে পেয়ে গেছে, সে এসে জানলাটাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাকে থামাতে পারেনি। কারণ আমি ওই 10 মিনিট যেটা দেখেছি তার মধ্যেই আমার যা পাওনা পাওয়ার হয়ে গেছে। সবাই বলে মানে এইখানকার মেটেরিয়াল পাবি না, এখানে করে লাভ নেই, কেউ দাম দেবে না, ভ্যারাইটি পাবে। এনকারেজের থেকে ডিসকারেজ করাটাই বেশি ছিল। আমি একজনকে আমার টিমের মধ্যে দেখালাম যে দেখো এটা কিন্তু আমরা এটা দিয়ে করি, এটা আমিও করি। সে দেখে একটু আস্তে করে মোবাইলটা হাত তুলে সরিয়ে দিল, বললো জানিস 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যে মেকআপটা করছে। আমরা পারি, এটা আমি প্রমাণ করেই ছাড়বো এবং আমি চেষ্টা করেছি। আমি তো শুনে স্পেল বাউন্ড। মালা সিনহা আমাকে বলছে মেকআপ করতে। টলিউড তাকে ম্যাজিশিয়ান বলে, তার হাতে জাদু আছে। টলিপাড়ার শিল্পীরা তার রূপটানে অন্য মাত্রা পান। এই মুহূর্তে রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু রয়েছেন। প্রথমত অভিনন্দন আপনাকে, একটা দীর্ঘ জার্নির পর একটা সাফল্য। প্রথম আগে সেটা নিয়ে একটু কথা বলে, ন্যাশনাল অ্যাওয়ার্ড আপনার ঝুলিতে, তো এইটাকে কিভাবে দেখছেন? নমস্কার, টলি টাইমসের প্রত্যেক দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। পুজো আসছে আগামী, কিন্তু মন ভালো নেই বেশি কথা বলার। মানে এই সময় আমাদের কোনো সেলিব্রেট করারও টাইম নেই। সত্যি কথা বলতে যে যে প্রফেশনে আছে, যে যে দিক দিয়ে সাকসেস পাচ্ছে, সত্যি কথা আমাদের এখন সেলিব্রেট করার কোনো সত্যি কথা টাইম নেই। তো তৎসত্ত্বেও 2-4 কথা বলতে হয়, তাই বলছি। অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে, ভালো লেগেছে, ভালো লাগবেও। এবং আই থিঙ্ক অ্যাওয়ার্ডের সাথে সাথে দায়িত্ববোধও বেড়ে যায় যে আরও ভালো কাজ করতে হবে। এতদিন চেষ্টা করেছি ভালো কাজ করার, কিন্তু যখন একটা স্বীকৃতি বড় মাপের আসে, বা যে কোনো স্বীকৃতি আসে, যে কোনো ধরনের অ্যাওয়ার্ড আসে, এর আগেও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডই প্রথম পেলাম, কিন্তু এর আগে অনেক রকমের কলকাতার বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছি। BFG অ্যাওয়ার্ড পেয়েছি, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টদের 5খানা অ্যাওয়ার্ড আমার ঝুলিতে আছে। তো ওই প্রতিটা অ্যাওয়ার্ডই না আমাকে সবসময় ইন্সপায়ার করে যে আজকে যে অ্যাওয়ার্ডটা পেলাম ওটা ভুলে যাই, যাতে পরেরটাকে আবার ভালো করে কাজ করতে পারি, বা পরেরটা এমন কিছু হোক যাতে নতুন কিছু সৃষ্টি করা যেতে পারে। তো আজকে যে অ্যাওয়ার্ড পেলাম সেটা মাথায় রেখেই বলছি। মানে এখন সত্যি কথা বলতে অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক শুভেচ্ছা বার্তা এসছে, খুবই আনন্দ লেগেছে। কিন্তু এখন আমি সত্যি কথা বলতে এটা ভুলে গিয়ে পরের যে আমার প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কারণ এইটাতে যদি আমি বেশি সময় নষ্ট করে দিই, হয়তো আমার পরের প্রজেক্টগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি আর এটা নিয়ে বেশি ভাবছি না এই মুহূর্তে। ঠিক আছে, ভালো লাগছে, এই আর কি। আরও একটা কথা, এই অ্যাওয়ার্ড আপনি আপনার বাবাকে এবং RG করের তিলোত্তমাকে উৎসর্গ করেছেন, তো সেটা নিয়ে যদি একটুখানি বলেন। যে বাবার অবদান তো রয়েছেই, তবে এই যেই ঘটনার সম্মুখীন আমরা সকলে হয়েছি, মানে তা নিয়ে আলাদা করে বলার আর ভাষা থাকে না মানুষের। প্রথম কথা আমি আবার বলছি টলি টাইমসের মাধ্যমে, আমার যার জন্য ইন্ডাস্ট্রিতে আসা তিনি আমার বাবা। আমি হচ্ছে 3rd জেনারেশন, যদিও মেকআপে আমি প্রথম। আমার বাবা এবং আমার গ্র্যান্ডফাদার ঠাকুরদাদা দুজনেই কস্টিউম ডিপার্টমেন্টে ছিলেন। দাদুও খুব নামকরা লোক ছিলেন তৎকালীন সময়, এবং বাবারও যথেষ্ট নাম ছিল। বাবা তনু মজুমদার, তপন সিনহা, অজয় কর এদের সাথে কাজ করতেন। আর আমি এখানে এখন সবার মানে এই যুগ এবং আগেও আমি প্রভাত রায়, বীরেশ চ্যাটার্জি এদের প্রত্যেকের সাথে, স্বপন শাহ, সুজিত গুহ এদের প্রত্যেকের সাথে কাজ করেছি। এবং এখনকার সৃজিত মুখার্জি, অরিন্দম শীল এবং যারা যারা আছে নতুন। আমি রিসেন্ট একটা ছবি করছি আকাশ মালাকার, ও একদম নিউ কামার ছেলে আর কি। তো এরকম প্রত্যেকের সাথেই কাজ করছি, ভালো লাগে কাজ করতে। তো আমি আমার অ্যাওয়ার্ডটা উৎসর্গ করেছিলাম, প্রথম দিনই বলে দিয়েছিলাম যে RG করের তিলোত্তমাকে এবং আমার বাবাকে। বিকজ অফ আমার বাবার জন্য ইন্ডাস্ট্রিতে আসা। বাবা চেয়েছিলেন যে আমি মেকআপে আসি, বিকজ অফ বাবা আমার মধ্যে হয়তো খুঁজে পেয়েছিলেন। কারণ ছোটোর থেকে আমরা নাটকের মেকআপ করতে যেতাম বাবার সাথে, পাড়ার নাটক, মানে কোনো প্রফেশনাল ওয়েতে না আর কি। এগুলো হয় না যে ঠিক আছে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো দাদা, একটুখানি মেকআপটা যদি করে দাও পাড়ার নাটকে। তো আমার পাড়াতেও যখন ক্লাবের নাটক হতো, বা এরকম আশপাশে বিভিন্ন ক্লাবের নাটক হতো, বাবাকে ওরা নিয়ে যেতাম, আমি বাবার সাথে যেতাম, দেখতাম। তো তখন থেকে একটা হালকা ভালো লাগা। কিন্তু আমার কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জায়গা ছিল না। আমার জায়গা ছিল, মানে আমি ভেবেছিলাম যে টিচার হব বা কিছু হব। তো সাংসারিক চাপে, পরিস্থিতির চাপে বাবা অসুস্থ হয়। সেই কারণে বাবা বলেছিল যে তুই যদি মেকআপে আসিস অনেক নাম করতে পারবি। তো সেই জন্য এটা আমার নৈতিক কর্তব্য কি আমার বাবার উদ্দেশ্যে এটা। এবং তৎসঙ্গে
এই যে মানে এত বড় একটা অঘটন ঘটিয়ে দেওয়া হলো, যারা আমাদেরকে বাঁচিয়ে রাখে অক্লান্ত পরিশ্রম করে, সবাই আমরা দেখেছি যে 36 ঘন্টা তিনি ডিউটি করার পর তাকে এইভাবে ব্রুটালি মার্ডার করা হলো, এবং এর পেছনে যে বড় রকম অভিসন্ধি সেটা বোঝাই যাচ্ছে। এই জন্য আমি আবার টলি টাইমসের মাধ্যমে মানে এই কারণে আমি যে কারণে ওনার আত্মার শান্তিতে, এই দুজনের আত্মার শান্তিতে আমি এটাকে উৎসর্গ করেছি, এবং এই উৎসর্গটা আমি চাই শুধু এটা মানে সামান্য উৎসর্গ করে না, আমি চাই ব্রুটালি এই মার্ডার কেসের সমাধান হোক। গভর্নমেন্ট যেভাবে মানে এটা আমার কে কী মনে করলে আই ডোন্ট কেয়ার এনি গভর্নমেন্ট। কেউ যদি মনে করে থাকে এই মার্ডার কেসটাকে চেপে দিয়ে অন্যদেরকে বাঁচাবে এবং নিজের ক্ষমতাটাকে আরও ধরে রাখার চেষ্টা করবে, সেটা ভুল করছে। তো মানে আমার এটা দাবি যে যাতে এই কেসটাকে শুধু রাজ্য সরকারের দ্বারা তো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে মোদিজিকেও আমি দেখলাম যে তিনি লালকেল্লায় ভাষণের দিন মহিলাদের উপর অত্যাচার নিয়ে কথা বললেন, কিন্তু তার আগে এই কেসটা যে এত বড় ঘটনা ঘটে গেছে তা নিয়ে একটা ভাষণ আমি ওনার শুনিনি, এখনও অবধি কানে আসেনি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এদের দ্বারা তো দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না, তো সাধারণ মানুষই মনে হচ্ছে বিষয়টা জাস্টিস করবে। তো এটা নিয়ে মানে তীব্র প্রতিবাদ করছি, এবং এই প্রতিবাদটাকে যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে, এবং এই বিষয়টাকে ইমিডিয়েটলি, আজকে অনেক দিন হয়ে গেছে এখনও অবধি তাদের কোনো রহস্য হয়নি, সিবিআই চেষ্টা করছে, তার জন্য আশা রাখছি। তো এটা তীব্র প্রতিবাদ করছি, এবং এই জন্যই এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করে শুধু আমি ক্ষান্ত নই, আমি চাই এর জন্য আমরা সবাই প্রতিবাদে যেমন নেমেছিলাম আবার নামবো যতক্ষণ না এর মানে কোনো কনক্লুড হচ্ছে। বাবা এবং দাদু দুজনেই ছিলেন কস্টিউমে, এবং আপনি তৃতীয় জেনারেশন। এই যে বাবার ইচ্ছে ছিল যে শিল্পী হিসেবে বা রূপটান শিল্পী হিসেবে আপনি কাজ করেন, কিন্তু কোথাও গিয়ে তো মেকআপটাকে আপনিও ভালোবেসে ফেলেছেন এবং তারপর সেটা প্রফেশন হয়ে উঠেছে। তো কবে প্রথম মনে হলো যে আমি মেকআপ আর্টিস্ট হব এবং ইন্ডাস্ট্রিতে কাজ করব? প্রথম কথা হচ্ছে হ্যাঁ একদমই 3 জেনারেশন, আপনি এটা বললেন ঠিকই। বাবা প্রথমেই বুঝেছিলেন যে আমি টুকটাক ছবি আঁকতাম, এবং বাবা ভীষণ ভালো ছবি আঁকতেন, কিন্তু তারও মনের মধ্যে কোথাও ইচ্ছা ছিল একটা টাইমে মেকআপ আর্টিস্ট হবে, কিন্তু তিনি হতে পারেননি। সাংসারিক চাপ, আমরা তখন জন্মে গেছি প্রত্যেকে, আমার 2 দিদি আছে এবং একটা বড় ফ্যামিলি সব কিছু নিয়ে। তো দাদু মারা যাওয়ার পরেই বাবাকেও ইন্ডাস্ট্রির হাল ধরতে হয়েছিল, মানে তার ফ্যামিলির হাল ধরতে হয়েছিল, সেই কারণে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। তো তারপরে যেটা হয় আর কি, মানে বাবা বুঝতে পেরেছিলেন, এবং একটা টাইমে যখন তারও শরীর খারাপ হয় তিনি বললেন যে দেখ এখন চাকরি বাকরির এরকম খারাপ অবস্থা, তো তুই তো ভালো ছবি আঁকিস, মেকআপে আয়, মেকআপটাও মানুষের মুখটাই ক্যানভাস, তার মুখেই ছবিটা আঁকতে পারবি। তো তখন তার কথা শুনে ইন্ডাস্ট্রিতে যাই। প্রথম দিনের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। কোনো আমি কারোর নাম নিয়ে তাকে ছোট করতে চাই না, তারা এখনও সবাই জীবিত আছেন। কোনো একজন মেকআপ আর্টিস্টকে, বাবার বন্ধুই হয় সে বলেছিল হ্যাঁ দাদা তোমার ছেলেকে পাঠাও, আমি দেখবো, আমি মোটামুটি দেখাবো। তো আমি ইন্ডাস্ট্রিতে যখন যাই সে আমাকে সারা স্টুডিও ঘুরিয়ে দিয়ে বলেছিল যে সে সেই ব্যক্তি নয়। মানে আমি তাকে গিয়ে তার নামটা জিজ্ঞাসা করি যে আপনি কি সেই ব্যক্তি, তো বললো না এখানে সে নেই। আমাকে 2-3টে স্টুডিও ঘোরালো। তো আমার মনে হচ্ছিল কোথাও যেন আমার বাবাকে না সে বলে যে তোমার ছেলে তো আসেনি, দেখা করেনি। তো আমার মনে হচ্ছিলো যে কোনো তাকে খুঁজে বার করতে হবে। আফটার অল আবার তার কাছে গিয়ে বললাম যে স্যার এরকম তাকে তো খুঁজে পাচ্ছি না কোথাও, আপনি বললেন এখানে যেতে, ওখানে আছে। তো আফটার অল তিনি বললেন তিনি সেই ব্যক্তি। তো এইভাবে প্রথম দিনটা টর্চার দিয়েই শুরু হয়েছিল, যদিও আমার দাদু এবং আমার বাবা ইন্ডাস্ট্রিতে আছেন তৎসত্ত্বেও। কারণ এটা অনেককে বলে দিতে চাই টলি টাইমসের মাধ্যমে যে এটা ভাববেন না যে ইন্ডাস্ট্রিতে বাবা বা দাদু ছিল বলে এর অনেক বড় জায়গা আছে, আগে থেকে এই জায়গা তৈরি করেছে। আমার বাবা টোটালি আলাদা সেক্টরে ছিলেন, কস্টিউম ডিপার্টমেন্ট। তৎকালীন সময় যখন আমি মানে মেকআপে অ্যাপ্লাই করি তখন আমাকে বলা হয়েছিল যে ড্রেসারের ছেলে কেন মেকআপে আসবে। তো এরকম অনেক রকমই টর্চারের মুখোমুখি আমাকেও হতে হয়েছিল, এবং আমরা সেই সময় 6 মাস পুরো বিনা বেতনে, মানে কোনো ইয়ে ছাড়া, সেটা ঠিকই আছে আমিও মেনে নিয়েছি, বিকজ অফ আমাকে শিখতে গেলে বিনা বেতনে একজনের পাশে দাঁড়িয়ে শিখতে হবে, এবং সেটা আর তারপরে 3টে ছবি ফ্রি করতে হবে। তো আমরা সেইভাবেই আজকে বড় হয়েছি, সেইভাবেই করে এসেছি। তো তারপরে যেটা হয় যে যখন আস্তে আস্তে মানে 96-এর দিকেই বলছি, একদিন আমাকে আমার গুরুজি সুব্রত সিনহা তিনি মেকআপ করতে দিলেন, এবং ঠিক সেটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে 4 দিনের মাথায়, মানে প্রথম 3 দিন আমি মেকআপ দেখেছি, 4 দিনের মাথায় উনি সব রঙগুলো দিয়ে বললেন এর মেকআপটা করো। একজন অ্যাক্টরের মেকআপ করতে দিল এবং দিয়ে বলল যে যেটা ইচ্ছা মনে হয় যে রঙটা দিয়ে তোমার মেকআপ করার, মানে অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ মাই এক্সাম। তো মানে আমি সেটা পরে বুঝতে পেরেছিলাম তিনি আমার এক্সাম নিয়েছিলেন,
এবং আমি প্রথম দিনই মেকআপটা অ্যাপ্রোপ্রিয়েট করি এবং তিনি আমার পিঠ চাপড়ে বলেছিলেন সাবাস, ভেরি গুড, খুব ভালো। তো ওখান থেকেই কোথাও আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে যায় এবং তারপরে আস্তে আস্তে 2-3 দিনের মানে আরও 3-4 দিনের মাথায় বিভিন্ন, মানে আমি সবসময় টার্গেট থাকতো যে আজকে রঞ্জিত মল্লিকের মেকআপ করব, কালকে শুভেন্দু চ্যাটার্জির মেকআপ করব, পরশু দিন রবি ঘোষের মেকআপ করব। কিন্তু সাধারণত যেটা সবাই তো সিনিয়রদের কাছেই মেকআপগুলো করতে চায়, এরা সবাই বিগ স্টার, মানে সবাই চায় যে, তো আমি সবসময় একটা টার্গেট থাকতো যে এর মধ্যে তো আমি সেইভাবে ফুলফিল করতাম এবং ভগবানের আশীর্বাদে হয়তো প্রতি সময়ই আর কি সেই মেকআপগুলো আর কি হয়েছে, লেগে গেছে, সবাই ভালো বলেছে। ওইটার থেকে একটা বিভৎস ভালোবাসা এবং রং তুলি যেহেতু প্রথম থেকেই ভালোবাসি, রঙের কাজ করতে, রং তুলি, তো একটা ইন্টারেস্ট পেয়ে গেলাম। তখন আমার অলমোস্ট পড়াশোনার আমি অলমোস্ট অনার্স গ্র্যাজুয়েট হয়ে গেছি বাংলাতে এবং এমএতে পার্ট 1 পড়তে পড়তে ভাবলাম যে দুদিক আর একসাথে টানা যাবে না, কারণ দুদিকে গেলে আমি কিছুই পাবো না। তো আমার তখন মনে হলো ঠিক আছে, এই দিক দিয়ে যখন সামান্য রোজগারটাও আসছে, তার সাথে ভালোবাসাটাও দেখতে পাচ্ছি, তো একটা দিকেই লেগে থাকি, কিছু না কিছু একদিন হয়ে যাবে। তো দেন 2000 আমি নিজেই চিফ হয়ে গেলাম, মানে আমি 96-এ কাট পেলাম এবং 2000 থেকে আমি নিজের দায়িত্বে নিজের মেকআপ করে নিজের ব্যানারে আর কি মেকআপ শুরু করলাম। 94-এ শুরু এবং 94 থেকে স্ট্রাগল, 96-এ কাট পাওয়া। এই যে মাঝের দু একটা বছর, সেই সময়টাতে কখনো মনে হয়নি যে করতে পারবো, একটা অনিশ্চয়তা কাজ করা, কারণ ইন্ডাস্ট্রি অনিশ্চয়তা কাজ করে, সেটা প্রত্যেক শিল্পীর মধ্যে রয়েছে। তখন আজকের মতো তো দেখো মেগা সিরিয়াল 96-এ যা শুরু হচ্ছে, ঠিক আছে, মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি ফার্স্ট জননীর তখন টেলিকাস্টও হয়নি, তখন জননী মেকিং চলছে আর কি, মানে ব্যাংকিং করছে, ওরা একসাথে টেলিকাস্ট করবে। তো 94 থেকে 96-এর মধ্যিখানটা অ্যাকচুয়ালি পড়াশোনা, অনার্সের পড়াশোনা ছিল বাংলায়, তখন পার্ট 1 পার্ট 2 নিয়ে হতো, 3 বছর কোর্স ছিল অনার্সটা আমাদের সময়, এখন জানি না কী অবস্থা। তো সেই সময় আর কি ওই পড়াশোনা দিয়ে গেছে, ছবি এঁকে গেছে, স্ট্রাগল গেছে, ভ্যারাইটি ছাত্র পড়াতাম। এমন হয়েছে যে যখন শিখতে যেতাম সকাল 6টায় ঘুম থেকে উঠতাম, 7টা থেকে নিচে ব্যাচ পড়তো আমার, এক একটা ব্যাচ পড়াতাম, পড়িয়ে ঠিক 10টার মধ্যে বেরিয়ে যেতাম, 11:30টার মধ্যে কলেজে ঢুকে গিয়ে অনার্সের ক্লাসগুলো, বন্ধুবান্ধব খুব ভালো ছিল আমার যারা অনার্সের ক্লাসগুলো করতে পারতাম, সব অনার্সের ক্লাস তো আর সকালের দিকে থাকতো না। তো তারপরে গিয়ে আবার চলে যেতাম 2-2:30-এর মধ্যে, কারণ ওখানে সব 3টের পর ডাকা হতো, আফটার লাঞ্চের পর যাতে লাঞ্চ দিতে হবে তাদেরও খারাপ লাগতো যে একটা ছেলে না খেয়ে আসবে। তো এইভাবে স্ট্রাগল করে কেটেছে। সো অনিশ্চয়তা ছিল, বাট হাল কখনো ছাড়িনি। যে ঠিক আছে, তৎকালীন সময় অনেক বিগ মেকআপ স্টারেরা ছিলেন, মানে তখন যারা কাজ করছিলেন, তো হাল কখনো ছাড়িনি। তারা কিভাবে এগিয়েছে সেটা দেখেছি। দেবীবাবুকে, দেবীবাবুর নাম সবাই বলতো, দেবী হালদারের নাম, বিখ্যাত মেকআপ আর্টিস্ট। তার সাধারণত দরজা বন্ধ করে তিনি মেকআপ করতেন, তিনি জানলা দিয়ে মেকআপ দেখেওছি চুরি করে, অ্যাকচুয়ালি চুরি বলতে পারো, যে তিনি কিভাবে মেকআপ করছেন। ক্রেপের কাজে তিনি অসাধারণ ছিলেন। তো একটা এমনও ঘটনা হয়েছে, একদিন ধরো ক্রেপের কাজ উনি করছেন, জানলা দিয়ে দেখছি, ওনার ভেতরে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে দেখতে পেয়ে গেছে, সে এসে জানলাটাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাকে থামাতে পারেনি, কারণ আমি ওই 10 মিনিট যেটা দেখেছি তার মধ্যেই আমার যা পাওনা পাওয়ার হয়ে গেছে। তো এরম তো অনিশ্চয়তা তো থাকেই, কিন্তু আই থিঙ্ক কারোরই হাল ছাড়া উচিত না, আমিও ছাড়িনি। এবং আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি বলে এত কথা বলছি বলেও না, মানে অ্যাওয়ার্ড না পেলেও হয়তো আমি যেমন সোমনাথ কুণ্ডু ছিলাম তাই থাকবো এবং সেইভাবেই কাজ করব, যে পরিশ্রমটা করে কাজ করা উচিত, কারণ এটা মন থেকে করি, ভালোবাসি। আর যখন প্রথম মানে আমার ওয়াইফের, মানে আমাদের ম্যারেজ, মানে ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, আমার ওয়াইফকে বলেই দিয়েছিলাম মেকআপ ইজ মাই ফার্স্ট লাভ, ইউ আর সেকেন্ড, সো সেই ভেবেই তুমি এসো। কারণ আমাকে যখন তখন কিন্তু আমাদের শুটিংয়ের ডাকেতে যখন তখন কোনো টাইমের ঠিক থাকে না, ঘোরার ঠিক থাকে না, খাওয়ার ঠিক থাকে না, যখন ইচ্ছা বাড়ি ঢুকতে হয় বা যখন ইচ্ছা আসতে হয়, তো সেটা তাকে বলেই দিয়েছিলাম। কোন শিল্পীর মেকআপ করার পর একদম দরাজ প্রশংসা পেয়েছিলেন তার তরফ থেকে? এখনো অবধি তো কলকাতাতে দেখো সবারই যাদের কাজ করেছি প্রত্যেকেই করেছেন। হ্যাঁ, বাট প্রথম তখন সেই সময় দেখো তারা, নাম আমি ভুলে গেছি কারণ আজ থেকে অনেক বছর আগের ঘটনা, বাট তারা খুব একটা মানে ফেমাস কিছু নয়, বাট দে আর ভেরি গুড অ্যাক্টর ছিল। অতনু বলে একজন ছিল, আমার যদ্দূর মনে আছে অতনুদা, তারই ফার্স্ট মেকআপটা সুব্রতদা আমার গুরুজি যিনি করতে দিয়েছিলেন। এছাড়া এমনি প্রত্যেকেরই, মানে যখনই যার মেকআপ করেছি তখন মানে ইন্দ্রাণী হালদার হিরোইনদের মধ্যে তখন, বা শতাব্দী রায় বলো, দেবশ্রী রায় বলো, এরা প্রত্যেকে খুব করতো। এদিক দিয়ে শুভেন্দুবাবু, রবি ঘোষ, এরা প্রত্যেকেই মানে
রঞ্জিত বাবু, এরা প্রত্যেকেই যখনই মেকআপ করতাম খুব ভালো বলতো। মীনাক্ষী গোস্বামী বলে একজন পুরোনো দিনের অ্যাক্টর ছিলেন, সাবিত্রী চ্যাটার্জি, এরা প্রত্যেকেই তৎকালীন সময় খুবই করেছে। আর একটা খুব সেটা আমার তোমার ধরো ছবিটার নাম হচ্ছে বুম্বাদার মা হয়েছিলেন মালা সিনহা একটা ছবিতে, তো সুজিত গুহর ছবি, ঠিক আছে। তাতে মালা সিনহার মেকআপ করতো আমার গুরুজি, আর আমরা সব মেকআপগুলো বাকিটা করতাম। তো একদিন মালাজি আমাকে বললেন যে মানে শকুন্তলা বড়ুয়ার মেকআপটা দেখে মালা সিনহা বললেন যে, কুলাঙ্গার ছবির নাম মনে পড়েছে, কুলাঙ্গার ছবিতে শকুন্তলা বড়ুয়ার মেকআপটা দেখে শকুন্তলাজিকে মালা সিনহা ইংলিশে জিজ্ঞাসা করছিলেন যে কে তোমার মেকআপ করেছে। তো আমি পাশে, যেহেতু আমরা তো মেকআপ করে সেট অ্যাটেন্ড করতে হয় আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আমরা তখন অ্যাসিস্ট্যান্ট, তো বললো যে ওই বাচ্চা ছেলেটা করেছে, আমাকে দেখিয়ে দিল। আমাকে বললো এই খোকা এদিকে এসো, আমি গেলাম, আমাকে ইংলিশে বলছে তুমি মেকআপ করেছো? আমি বললাম ইয়েস ম্যাম। তো তখন বললো যে তুমি আমার মেকআপটা আগামীকাল থেকে করবে। আমি তো শুনে স্পেল বাউন্ড, মালা সিনহা আমাকে বলছে মেকআপ করতে। তো তখন আমি বললাম যে ওই মুহূর্তে হ্যাঁ হুঁ বলে সাইড হয়ে গেছি। পরের দিন ঠিক প্যাকআপের ওই দিনই প্যাকআপের সময় আমাকে আবার ডেকেছে, বলছে আমার ঘরে এসো, গেছি, বলছে আমি আগে চলে আসব, তুমি আমার মেকআপটা করে দেবে। তাই বললাম না ম্যাম, এটা তো সম্ভব না, কারণ আমার বস আপনার মেকআপটা করে, একাতে হওয়া দরকার, আর ওনার পারমিশন ছাড়া। তো আমি ভেবেছি যে এরা তো মানে খেয়ালে বলেছে হয়তো, এত বড় মাপের মানুষ। তুমি বিশ্বাস করবে না, পরের দিন আমাদের কল টাইম ছিল 10টা, উনি 9:30 চলে এসে এই খোকা, আমার নাম যায় না, এই খোকা করে ডাকছে, এই মেকআপের খোকা গেল কোথায়, বাচ্চা ছেলেটা গেল কোথায়, ডাকো ডাকো ডাকো। গেছি কাছে, কী হয়েছে, বলে এই চল আমার মেকআপ কর। বললাম ম্যাডাম এটা তো আমার বস করেন, স্যার করেন, তার অনুমতি ছাড়া। তো আফটার অল আমি সত্যি কথা বলতে মেকআপটা করার সাহস পাইনি, বিকজ অফ যেহেতু আমার বস করতেন, তার একটা সম্মান আছে, তিনি এক হাতে মেকআপ করছেন, তিনি ছবির বস, তিনি যেভাবে ভাববেন তো সেটাই করা উচিত। তিনি কি ভাববেন এটা আমার মাথায় কাজ করছিল। তো আফটার অল উনি বোধহয় চলে গেলেন অফেন্ডেড হয়ে। তাতে আমার আরও ভয় বেড়ে গেল যে উনি রাগ করে চলে গেল, সুজিতদা এসে কী বলবে বা আমার গুরুজি এসে কী বলবে। তো আফটার অল যখন আমার বস কিছুক্ষণের মধ্যে এসছেন, এসে বললো কী হয়েছে সোমনাথ, আমি বললাম এরকম উনি চলে গেছেন এই বলছিল। উনি উল্টে আমাকে বললো তুমি করতে পারলে না মেকআপটা, ইট ওয়াজ বিগ অপরচুনিটি তোমার জন্য, আমাকে বললো। আমি বললাম আরে স্যার আপনি করেন, সেখানে এক হাতে একটা ব্যাপার থাকে, আমাদের তো কী করে মানে সম্ভব। তো আফটার অল অনেকে বলেছিল না এটা তুমি খুবই ভালো করেছো, গুরুকে তোমার সম্মান তুমি দিয়েছো, ঠিকই আছে। আবার কেউ কেউ বললো না করতেই পারতিস, এবং গুরুজিও বলছো। তো সেই একটা আফসোস আমার থেকে গেছে যে উনি আমার কাজ থেকে প্রশংসা করে মেকআপ করতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে সত্যি কথা মেকআপটা করা হয়নি। এছাড়া আমি তোমার অনেক বম্বে স্টারদের সাথে কাজ করেছি যারা তখন এখানে আসতো। প্রেম চোপড়া আমার কাজে খুব খুশি ছিলেন। প্রেম চোপড়ার টক মিষ্টি জীবন বলে একটা ফিল্মে প্রেম চোপড়ার আমি এখানে প্রথমে উনি পার্সোনাল এনেছিলেন, তারপরে আর আনেননি, আমি মেকআপ করতাম। অলোকনাথ, রেনি হাতঙ্গিনী, এদের প্রত্যেকের সাথে কাজ করেছি। সো প্রত্যেকেই, লাস্ট তো কিছুদিন আগে জানে যা করলাম সুজয় ঘোষের, এটাই বছরেরই হিন্দি মুভি আমার। আরেকটা মুভিও করা আছে, এখনও রিলিজ হয়নি, সেটা হচ্ছে তোমার দ্য রেপিস্ট বলে, অর্জুন রামপাল আর কঙ্কনা, ওখানেও ভালো প্রস্থেটিক্সের কাজ আছে। তো দ্যাটস অল, মানে এইভাবেই আর কি এগিয়ে এলাম আস্তে আস্তে। প্রস্থেটিক মেকআপ মানে এখন ইন্ডাস্ট্রিতে আপনি এবং আপনার টিম ছাড়া তেমন কেউ নেই, সেভাবে কেউ করে না। তো এই প্রথম কবে প্রস্থেটিক শিখলেন, প্রস্থেটিক করবেন, এই ভাবনাটা এলো? প্রথম কথা, আমি বা আদার্স কেউ করছে না তা না, অনেকেই চেষ্টা করছে, কারণ প্রস্থেটিক্স করতে গেলে এটা শিখতে হয়। তা আমার ক্ষেত্রে শেখাটা কিন্তু মানে আমি ওইটা কারোর থেকে শিখিনি, ঠিক আছে। আমরা যে সময় মেকআপ শিখতে এসেছিলাম নর্মাল রং তুলির কাজ, যেটা এতক্ষণ বললাম, কিন্তু প্রস্থেটিক্সের ট্রেনিং এবং পড়াশোনাটা টোটালি আলাদা। আমি যখন 96-এ দেখলাম চাচি 420 বলে একটা ফিল্ম নিয়ে ঘোষণা হয়েছে বা রিলিজ হচ্ছে, বোধহয় 96-97 এরকম একটা কিছু হবে, তো তখন আমি অলমোস্ট ভাবতে আরম্ভ করে দিয়েছি যে মানে পোস্টার দেখে করে ছবিও দেখেছি। দেখার পর যখন ভাবছি যে হাউ ইট পসিবল, কমল হাসানকে একটা মহিলা বানিয়ে দিচ্ছে, চাচি বানিয়ে দিচ্ছে, বয়স্ক মহিলা, আধা বয়স্ক। তো আমি তখন খোঁজ খবর লাগালাম যে এটা কিভাবে সম্ভব, তো কি বলে এই মেকআপটাকে, এটা তো আলাদা কোনো মেকআপ হবে। তো তখন জানতে পারলাম প্রস্থেটিক্স নিয়ে পড়াশোনা করলাম। প্রস্থেটিক্স মানে হচ্ছে আর্টিফিশিয়াল অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে লাগিয়ে দেওয়া। সেটা আমরা এবারে মুখের আদল বানাচ্ছি, নাক বানাচ্ছি বা এরম করছি, কিন্তু আর্টিফিশিয়াল, ধরো কারোর হাত পা কেটে গেছে, হাত বানিয়ে দিল, ডাক্তাররা যেটা করে দেয় সেটাই প্রস্থেটিক্স। তো আফটার অল জানতে পারলাম এটা বিদেশ থেকে মেকআপটা করা হয়েছে, করা হয়েছে। তো
তখন আমার মনে হলো যদি এটা আমরা এখানে আনতে পারি। তো এবারে যেটা হয় যে সবাই বলে মানে এইখানকার মেটেরিয়াল পাবি না, এখানে করে লাভ নেই, কেউ দাম দেবে না, এরকম ভ্যারাইটি ভাবে এনকারেজের থেকে ডিসকারেজ করাটাই বেশি ছিল। তো আমার মনে হচ্ছিল কোথাও জানতে দোষ কী আছে, শিখতে দোষ কী আছে। তো আমি তখন অটোমেটিক বিভিন্নভাবে বই জোগাড় করলাম। আমাকে এখানে এক প্রদীপ মাথারও বলে আমাদের, যিনি মেকআপ সাপ্লাই করতেন, এক পাঞ্জাবি ভদ্রলোক, তিনি আমাকে কিছু বই এনে দিতেন। আমার মানে সেই সময় ওই অ্যাসিস্ট্যান্ট করে যেটুকানি টাকা বাড়িতে দেওয়ার পরে আমি ওই পুরোটাই ওই কাজে করতাম আর কি, মানে ওই কাজে লাগাতাম। মানে তখন বাসে যাতায়াত ছিল, ঠিক আছে, মেট্রো রেলও সেইভাবে অতটা চালু নয়, দমদম থেকে ইয়ে অবধি, টালিগঞ্জ অবধি। তো যেটা হয় যে মানে সব কিছু মানে ফ্যামিলিরটা, নিজের ইয়েটা, তাতে পড়াশোনারটা মিটিয়ে দিয়ে বাকিটা যা থাকতাম ওই বই খাতা, ওই সব কিছু ওই বই কেনাতে এই কেনাতে আমি ব্যবহার করতাম। করতে করতে মানে কিছু কিছু জিনিস এনে নিজে প্র্যাকটিস করলাম, করে একদিন তারপরে আস্তে আস্তে নেটের সাহায্য নিয়ে কীভাবে মানে নিজে যেটা ভাবছি সেটা ঠিক হচ্ছে কি না করতে গিয়ে দেখলাম বইতে অনেক কিছুই আছে যেগুলো সামান্য সামান্য দেওয়া আছে, কিন্তু সবগুলো কিন্তু নেই দেওয়া। মানে এটা হয়তো যারা লিখেছেন তাদের একটা চালাকিও হতে পারে, এটা আমার মনে হয়েছে। যে কারণে আমার একটা ভাবনা আছে যে যেগুলো বইতে নেই, যেগুলো করতে গিয়ে অনেক সময় মানে আর কি নিজেরা, মানে তুমি যখনই হাতে কলমে কাজ করবে, প্র্যাকটিক্যাল করবে, তখন তুমি অনেক কিছু অভিজ্ঞতা পাবে। তো সেই অভিজ্ঞতাগুলোকে আমার এখন ইচ্ছা আছে যে একটু নোট ডাউন করে যাবো, যাতে আমার পরবর্তী জেনারেশনের সুবিধা হয় যদি কেউ পড়ে। কারণ আমি তো দেখো ইয়ে করে মানে শিখিনি, আমার কাজ করতে করতে শেখা, তো সেই কংক্রিট ব্যাপারটা অনেক বেশি আমি মনে করি। তো সেইভাবে আর কি আস্তে আস্তে শুরু হয়ে গেল। এবং আফটার অল আমি অনেকগুলো 2-3টে ছবিতে আর কি তোমার প্রস্থেটিক্স করেছিলাম, মানে নিজের পয়সা খরচা করেই লাগিয়ে, কিন্তু আফটার অল সেই ছবিগুলো রিলিজ হয়নি। হ্যাঁ, মানে প্রথম আমি শুভশ্রী আর সোহমের একটা ফিল্ম, ছবির নামও জানি না, প্রডিউসার ডিরেক্টর ঝগড়া করে ছবিটা বন্ধ হয়ে গেছে। তাতে শুভশ্রীর প্রস্থেটিক্সের লুক সেট করেছিলাম এবং হলে অন্য লেভেলের হতো, কিন্তু আমার কপাল তখন সাথ দেয়নি, ছবিটা রিলিজ হয়নি কোনো কারণে। 3 দিনের কাজ ছিল, 2 দিন হয়ে বন্ধ হয়ে গেছে। মানে আমার 3 দিনের কাজ ছিল মানে প্রস্থেটিক্সের। তারপরে কমলেশ্বর মুখার্জি মহাভারত বলে একটা প্রজেক্ট উনি ইয়ে করছিলেন, তাতে প্রচুর কাস্টিং ছিল। তাতে বুম্বাদারটা, যেহেতু মানে বুম্বাদারটা বম্বের কেউ করবে, আর কলকাতায় বেনিদি, মানে বেনিদি হচ্ছে থিয়েটার কমি প্লাস এখন বেনিদির পুরো নামটা বেনি কি দামিনী বেনি বসু। হ্যাঁ, ওই বেনিদির ইয়ে করার ছিল, তো মুখের ছাপ তুললাম, ইয়ে করলাম, বাড়িতে কিছুটা বানালাম, বানিয়ে লুক সেট করার আগেই বন্ধ হয়ে গেল। মানে পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু আমার নিজের, প্রডিউসারের না। আপনার কোনো পারিশ্রমিক আপনি পান? না না, পারিশ্রমিক তো পরের কথা। তখন তো ব্যাপারটা হচ্ছে কি নিজেকে প্রুফ করতে হবে যে উই ক্যান ডু ইট, গিভ আস চান্স, এই ব্যাপারটা ছিল। আমি সেটাই আসছি আস্তে আস্তে। এবং তারপর তো অনেক পরে কিছু, মানে এটা আমি বলছি 14-15 সালে সৃজিতদার, আমার তার আগে আরশিনগর থেকে রিনাদির ছবি আরশিনগরে যিশুর একটা মেকআপ করেছিলাম, দেখে খুব খুশি হয়। আমাকে এমনি আরশিনগরের জন্য দেব আর নুসরতের মেকআপের জন্য বলা হয় করতে। তো সেই মানে সেই যে অ্যামাউন্টটা ছিল, তো সেটার জন্য আমাকে জুলপিকারেতে আরশিনগর দেখে আর কি জুলপিকারে চান্স দিল। এবং ইয়ে তো সৃজিতদা আমাকে পুরো ছবি করার অফার দিয়েছিল, তো আমি করতে পারিনি বিকজ অফ আমার অন্যান্য ডেটের সাথে ক্লাস ছিল। তো যেহেতু আমি দেব আর নুসরতের জন্য আমাকে নেওয়া হচ্ছিল মানে ওই জুলফিকারেতে, তো তখন সৃজিতদা আমাকে বললো যে সোমনাথ তুমি যদি যিশুর একটা কিছু চেঞ্জ করো। তো আমি ওকে তখন চেঞ্জ করলাম। আমি বললাম প্রস্থেটিক্স বলে একটা প্রজেক্ট আছে, মানে ওই যদি আমরা করতে পারি একদম ওই থাকবে, কিন্তু অন্যরকম লাগবে দেখতে। তো বললো ঠিক আছে, লুক সেট করে দেখো। করে দেখালাম, পছন্দ হলো, এবং সেটাও কিন্তু আমার নিজের ওই অ্যামাউন্টের মধ্যেই আর কি। কারণ তখনও অবধি আমি কোনো প্রডিউসারকে বলতে পারছি না যে এই প্রজেক্টে তোমরা খরচা করো, এটা এই হতে পারে, যতক্ষণ না দেখাচ্ছি। তো এইভাবে আস্তে 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 নিজেকে তৈরি করা এবং প্রডিউসার এবং ডিরেক্টরদেরকে বোঝানো যে এটা আমাদের এখানে হয়, যদি হয় তো করতে পারেন। তারপর মিথ্যা দেবো না, সৃজিতদা আমাকে একের পর এক সুযোগ দিয়েছে। এবং বাজেট অল্প ছিল, মানে খুবই লো বাজেট ফিক্স করেছে, কিন্তু বাজেট দেয় এবার থেকে আরম্ভ হলো। এবং তারপরে আমরা ইয়েতি অভিযান করেছি, তারপরে আমি এক যে ছিল রাজা করেছি। এবং এক যে ছিল রাজা যখন বেরোলো এবং লোকে দেখলো, তখন থেকে লোকের মাথায় প্রস্থেটিক্স এবং এটা দিয়ে কিছু করা যেতে পারে অন্য কিছু, ডিরেক্টররাও চিন্তাভাবনা শুরু করলো। এই জন্য আমি থ্যাঙ্কস জানাবো সৃজিত মুখার্জিকে। বারবার সব জায়গাতেই আমি বলি, আমি যতদিন থাকবো ইন্ডাস্ট্রিতে এই নামটা আমার মুখ থেকে এই কারণেই বেরোবে যে
যদি প্রতিষ্ঠা পাওয়ার জন্য কেউ কাউকে সুযোগ দিয়ে থাকে এই প্রস্থেটিক্সে, সেটা তার নাম সৃজিত মুখার্জি। তারপর ধীরে ধীরে আমাকে অরিন্দম দা, অরিন্দম শীল, বাকি কমলেশ্বর দা, এরা প্রত্যেকেই সুযোগ দিয়েছে, কিন্তু আরও অনেকেই সুযোগ দিয়েছে। কিছুদিন আগে ইন্দ্রনীল রায়চৌধুরী মানে কবিদা, তার ছোট লোক প্রজেক্টের প্রস্থেটিক্সগুলো আমাকে দিয়ে করেছে, এবং অনেকেই করিয়েছে এরকম, কিন্তু মেনলি আমাকে সৃজিত মুখার্জি, তার হাত ধরেই আমার মানে আসা। এবং ভিঞ্চিদা বলেও একটা ছবি হয়েছিল, তারপরে তোমার গুমনামি, প্রত্যেকটা ছবিতেই আমাকে সৃজিতদা সুযোগ দিয়েছে। প্রথমত যে প্রডিউসার পরিচালকদের উপর যে ভরসাটা দেওয়া যে পারবো এবং বাংলায় এই ধরনের কাজ হবে, তার আগে তো বম্বে থেকে আসতো, তো সেই অনুযায়ী আপনাকে যদি বলি যে কতটা ভরসার জায়গাটা তৈরি করতে পেরেছিলেন বলেই আজকে মানে এক নামে টলিপাড়া আপনাকে চেনে, কিন্তু তার আগে যখন বম্বে থেকে আসতো কাজ বা বম্বের মেকআপ আর্টিস্টরা বা তারা প্রস্থেটিক ভেবে কাজ করতো, সেই জায়গাটাতে আপনার কতটা স্ট্রাগল গেছে নিজেকে প্রমাণ করাটা? আর এই প্রসঙ্গে বলতে গেলে অনেক গল্প হয়ে যাবে। আমার সামনেই আমারই একজন ফেভারিট অ্যাক্টরের প্রস্থেটিক্সের ছাপ উঠছিল, তো আমি তখন বোম্বেই গেছিলাম। সেই আমি নাম বলছি না, বিকজ অফ কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আমি স্ট্রাগলটাই বলতে চাইছি যে কীভাবে হয়। সেটা হচ্ছে কোনো একটা প্রজেক্টে আমি বম্বে গেছিলাম সেই হিরোর সাথে, তার সাথে অ্যাড শ্যুট করতে, এবং বম্বেরই বিখ্যাত মেকআপ আর্টিস্ট তার প্রস্থেটিক্স করবে বলে JW ম্যারিয়টে এসছে। সেও আমায় চেনে না, আমিও তাকে চিনি না, কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টের মধ্যে আলোচনা করছে যে মানে আমি নিজের শোনা আর কি, যে এরা অতটা মানে অ্যাওয়ার্ড নয়, কীভাবে এগুলো হয়, এরম আমি প্রথম দুদিন করে দিয়ে চলে যাব, তুই করবি তো, এরম ভ্যারাইটি কথা। আমি সব কিছু বলতে চাই না, বাস এইটুখানি বললাম। তো আমার সামনেই তোমার প্রস্থেটিক্সের ছাপ তুললো। আমি তখন স্ট্রাগলার হয়ে স্মুথ অন কোম্পানির তোমার যে লাইভ কাজটা করি, যে অ্যালজিনেট দিয়ে, তখন অ্যালজিনেট, এখন আরও বেটার হয়ে গেছে। তো আমি দেখলাম যে আমরা ফার্স্ট জেনারেশান দিয়ে আমি মানে কিছু না পেয়ে করছি, তো তাকে দেখলাম যে জাস্ট ডেল্টার অ্যালজিনেট দিয়ে মানে আরও একটু কম দামি মেটেরিয়াল দিয়ে মানে ইয়ে করছে, যেটা 12 মিনিটের থেকে 15 মিনিটে শেষ হওয়ার কথা, সেটা দেখলাম সে 32 মিনিটে করছে। এবং হি হ্যাজ টেকেন লটস অফ মানি ফর দ্যাট প্রজেক্ট, এবং তাকে ওভার সিজি করে মেলাতেও হয়েছে। তো এগুলো দেখে আমার কোনো রকম মানে মনে হয়নি, মনে হয়েছে ঠিক আছে, বাংলা ছবি বাঙালি যদি আমাদেরকে ভরসা দেয়, এটা কারোর দোষ না, কারণ যে অভিনেতা তখন অভিনয় করছে সে হিউজ মাপের বড় অ্যাক্টর, মানে বড় হিরো, এবং সে তার মুখটার বিশাল দাম, তো সে জানে যে সে চারখানা, এরমও শুনেছি যে যখন ওইটা করলাম, আমি একজনকে আমার টিমের মধ্যে দেখালাম যে দেখো এটা কিন্তু আমরা এটা দিয়ে করি, এটা আমিও করি। সেরকম দেখে একটু হাসতে করে মোবাইলটা হাত দূরে সরিয়ে দিল, বললো জানিস 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যে মেকআপটা করছে। আনলাম না সে তো বটেই, স্বাভাবিক, হিউজ নাম, খুবই ভালো। তো এগুলো শুনতে হয়েছে, কোনো অসুবিধা নেই। তাই বললাম ঠিক আছে, অ্যাওয়ার্ড পাওয়াটাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে তো আর কিছু বক্তব্য নেই। তো আমার কাছে মনে হয় না যে অ্যাওয়ার্ড পাওয়া শেষ কথা, আমার কাছে অনেস্টলি কাজ, একটা মানুষকে বাঁচিয়ে কাজ। তো সে তখন কিন্তু ওই হিরোর পালস চেক করছিল, বিকজ অফ একটা টাইমের পর মানে কোলাপস করে যাওয়ার চান্স থাকে। মানে প্রস্থেটিক্সের যে ফার্স্ট যেটা আমরা করি, তোমার লাইভ কাস্ট করি, সেই লাইভ কাস্টটাতে যদি ভুল হয়ে থাকে, নাকের ছিদ্র দুটো যদি কোনো কারণে হয়ে যায়, বা অনেকে আছে ফোবিক হয় আর কি, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, তো সেক্ষেত্রে কোলাপস করে যাওয়ার চান্স থাকে। তো সেও দেখলাম যে পালস চেক করছে আমারই হিরোর, আমি মানে তার সাথে প্রচুর কাজ করেছি। তো আমি এর জন্য আমি মানে হয়নি, মানে আমার ভয় লাগছিল ওর যাতে কিছু না হয়, তো আমি ছিলাম, কিছু হলে আমি হেল্পই করতাম, সেটা আমারও জানা আছে কী করতে হতো সেই সময়। তো আফটার অল এইভাবেই হয়েছে আর কি। তো আমার সবসময় মনে হয়েছে যে যেহেতু সেই হিরোর মুখটা অনেক দামি মুখ, তো এবং যে ব্যক্তি করছে মেকআপ, যে মেকআপ আর্টিস্ট, তারও অনেক নাম আছে, তো সেই ক্ষেত্রে আমাকে কেন ভরসা করবে, স্বাভাবিক। তো এইটা নিয়ে আমি কখনোই হয়নি, বরং এটা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করেছে, যে আমরা পারি, এটা আমি প্রমাণ করেই ছাড়বো, এবং আমি চেষ্টা করেছি মানে পরবর্তী প্রজেক্টগুলো। এবং তারপরে বড় চেষ্টা প্রমাণ হচ্ছে, দেখো বোম্বে থেকে আমাকে ডেকে তারা কাজ করেছে, এটাই আমার কাছে বড় পাওনা। এই বম্বের কথাতেই যদি বলি, আপনার কখনো সেভাবে বম্বেতে পুরোপুরি যাওয়ার ইচ্ছে রয়েছে নাকি, যেহেতু বাংলা থেকেই একদম কাজ?
বম্বেতে আমার যাওয়ার ইচ্ছা বলতে গিয়ে থেকে ওখানে শাসন করব একদমই ইচ্ছা নেই। আমি এই জায়গায় যথেষ্ট ভালো আছি। আমার গোড়ার টার্গেট হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি যাতে আপে আসে, উপরে ওঠে, আমাদের ডিপার্টমেন্ট নিয়ে আমি চেষ্টা করতে পারি এবং চেষ্টা করব। মাঝে মধ্যে ওখানে গিয়ে একটা দুটো কাজ করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। আর আমার কাছে বম্বে কলকাতার থেকেও বড় কথা যে মেকআপের গুরুত্ব আছে এবং মেকআপ আর্টিস্টের গুরুত্ব আছে, সেটা বম্বে হোক, কলকাতা হোক, হলিউড হোক, যেখানেই হোক, আমাকে যে আমাকে অফার করে আমি সবার আগে স্ক্রিপ্টটা দেখে নিই, হ্যাঁ সত্যি মেকআপের জায়গা আছে। আমি সে নতুন ডিরেক্টর হোক, পুরনো ডিরেক্টর হোক, যেই হোক, বা মেকআপ আর্টিস্টের গুরুত্ব আছে যে হ্যাঁ এই মেকআপগুলো সত্যিই জরুরি। এমনও হয়েছে প্রথম দিকে এই মেকআপটা হ্যাঁ এরমভাবে কর, এই প্রস্থেটিক্স কর, যে কারণে ভিঞ্চিদা ছবিটা রুদ্রনীল আর কি গল্পটা লিখেছিল এবং সৃজিতদা সেটাকে ডেভেলপ করে। যে একটা এমন ছবি করেছিলাম যে ছবিটা তোমার রুদ্রনীলকে হিউজ প্রস্থেটিক্স করেছি, কিন্তু সেই ছবিতে কিছু দেখায়নি। যেটা যখন ও গাড়ি থেকে নেমেছে কুকুরগুলো অবধি ভয়তে ছিটকে পালিয়ে গেছে। তা আমরা অনেক কিছু ভেবেছিলাম যে এটা এইভাবে শ্যুট হবে, চোখের ক্লোজ হবে, আমি বিদেশ থেকে আই ব্লাড আনিয়েছি চোখের ভিতরটাকে রক্ত দেখাবো বলে, তো কিছুই হয়নি। তো তখন আমাকে বলা হয়েছিল হ্যাঁ আমরা দেখাবো, তো আমি প্রচুর ইনভেস্টও করে ফেলেছি, কিছুই দেখানো হয়নি। তো টাকাটা নষ্ট হওয়ার থেকে ওই যে শ্রম, একটা মানসিক যে পরিশ্রম হয় সেটা যদি না প্রকাশ পায়, না দেখানো হয়, তো এরকম অনেক ঘটেছে। তো সেই কারণে তখন মনে হয় যে না, যে আর কি এগুলো এক প্রকার ঠকানো বা তো তখনই মনের মধ্যে একটা তো ক্ষোভ থেকেই যায়, যে কারণে ভিঞ্চিদা ছবিটাকে রুদ্রনীল লিখেছে, আবার বলছি। এরকম ঘটেছে একাধিকবার। কখনো এমন এমন হয়েছে যে আপনি যতটা খরচা করেছেন এবং শুধু পারিশ্রমিকের কথা নয়, আপনার যতটা পরিশ্রমও হয়েছে একটা কাজ করতে, তার যথোপযুক্ত সম্মানটা পেয়েছেন? দেখো, সম্মান যথেষ্ট পেয়েছি, যাদের ভালো লেগেছে। কারণ পরবর্তীকালে এক যে ছিল রাজা নিয়ে যথেষ্ট প্রশংসা হয়েছে। ভিঞ্চি নিয়ে তো আমি বাংলাদেশে গেলে আমাকে সবাই ভিঞ্চিদা বলেই চেনে, এবং কলকাতাতে অনেকে এখনও অবধি ভিঞ্চিদা বলে ডাকে। ঠিক আছে, বাংলাদেশ আমাকে সবচেয়ে বেশি চিনেছে ভিঞ্চিদার জন্য। ঠিক আছে, এছাড়া গুমনামি, সেই সম্মানটা পেয়েছি। আমি সম্মান পাওয়া বলতে মানুষের ভালোবাসা বুঝি এবং আমার কাজের মূল্যায়ন করা। ভালো হলে ভালো বলুক, খারাপ হলে খারাপ বলুক। খারাপ শুনতে আমার কোনো আপত্তি নেই। খারাপটা কিন্তু কেউ যদি বলে যে এই মেকআপটা ভালো হয়নি, এই যে ধরো পদাতিক রিলিজ হয়েছে, তাতে যে আমি রিভিউগুলো চেক করে দেখছি, তাতে 80% ভালো বলছে, 20% আমার কিন্তু টুকটাক কিছু না কিছু। কেউ বলছে মোনামির প্রস্থেটিকটা ভালো হয়নি, কেউ বলছে জিতু কামাল, একজন সেদিন দেখলাম যে সত্যজিৎ রায়ের বুড়ো মেকআপটাকে নিয়ে কি তার ভালো লাগেনি। তো এই যে কেন ভালো লাগছে না, আমি এটাই খুঁজে বার করার চেষ্টা করি। কারণ ছবিটা তো আমিও গিয়ে দেখছি, আমারও কিন্তু নিজের মেকআপ ভালো লাগে না। ঠিক আছে, সব সময় একটা পার্সেন্টেজ অবধি আমরা যাই, কিন্তু আমি কখনো স্যাটিসফাইড না। এখন মনে হচ্ছে যদি এটা আবার করতে পারতাম, সুযোগ পেতাম, হয়তো আমি আরেকটু এই করতাম। কারণ আমরা পদাতিক অনেক শর্ট নোটিসে করেছি ছবিটা। তো সেক্ষেত্রে আমি অলওয়েজ চাই যে লোকে বলুক এবং সত্যিটা বলুক, তাতে নেগেটিভ পজিটিভ পরের কথা। নেগেটিভটা হলে ওটাও আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। কেউ যদি আমাকে প্রপার বলে যে না এই ভুলটা হয়েছে, আমি ওটাকে আরও রেকটিফাই করে ভালো করার চেষ্টা করব। তো আমার এইভাবেই চলে আর কি। পারিশ্রমিকের ক্ষেত্রটাও কি তাই, যে যতটা আপনি খরচা করেন সেই পরিমাণটা কি আপনি পান? দেখো, পারিশ্রমিক যদি তুমি বম্বের সাথে তুলনা করো, সেই অর্থে আমাদের একদমই নয়। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে যে স্ট্রাগলটা আমি করেছি এই প্রস্থেটিক্স নিয়ে, তার থেকে এখন তুলনামূলক বেটার পজিশানে পারিশ্রমিক। এবং আগে নিজের ইয়েতেই মালপত্র নিয়ে সবসময় উবেরে যাতায়াত করতে হতো, এখন সেটা প্রডিউসারদের বললে প্রডিউসাররা আমাকে একটা গাড়ি এফোর্ড করেন, যে কোনো প্রোডাকশান, ছোটোখাটো বড়ো যে কেউ। আর পারিশ্রমিকটা একটা লিমিটেড অবধি আমার নিজেরও নিতে ইচ্ছা করে, লিমিটের বাইরে আমিও চাই না। কারণ বাংলা ছবি সেই জায়গাতে নেই যেটা আমি এটা বম্বের ছবিতে ডিমান্ড করতে পারি। বা একটা মেকআপ আর্টিস্ট বম্বের মেকআপ আর্টিস্ট এসে যেভাবে এখানে যদি যারা করে গেছে, এখন তো হাসা বন্ধ হয়ে গেছে অনেক বছর ধরেই, সবাই আমাদেরকেই ভরসা করছে, বাংলার ছেলেদেরকে। তো তারা এক একটা ছবিতে যে টাকা পারিশ্রমিক নিয়ে গেছে, এখনও অবধি এই জায়গায় এসে তার অনেক কমেতেই আমরা কাজ করি। কারণ আমরা জানি আমাদের বাংলা ছবির সত্যিকারের প্রডিউসারের ওই দেওয়ার এফোর্ট ক্ষমতা নেই। তো আমাকে বাংলা ছবিকে বাঁচাতে গেলে এবং আমাদের বিজনেস করতে গেলে, যদি বিজনেস হয় সে আরেকটা ছবি ভাববে, আবার কেউ না কেউ কাজ করবে, এটাই আমি মনে করি। তো সেক্ষেত্রে আমরা একটা লিমিটেড পারিশ্রমিকের মধ্যেই রাখি আর কি। এবং সেটা এখন কেউ আমাকে আপাতত লাস্ট 3, 4, 5 বছর ধরে না করে না।
যদি আমি বলি যে নারী চরিত্র এবং পুরুষ চরিত্র দু তরফেরই তো আপনি মেকআপ করেছেন, সেক্ষেত্রে শুভশ্রী থেকে আরম্ভ করে যদি গার্গী রায় চৌধুরী বলি মহানন্দাতে, আবার ওদিকে দেব এবং বুম্বাদা রয়েছে, তো বেসিক ওই পার্থক্যটা বুঝতে পেরেছেন যে একটা অভিনেত্রীর মেকআপ করা এবং অভিনেতার মেকআপ করার মধ্যে? দেখো, প্রথম কথা, ছেলেদের মেকআপ এবং মেয়েদের মানে পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? অ্যানাটমিক্যালি ডিফারেন্স, স্কিনের ডিফারেন্স। একটা ছেলে যে মানে প্রেশারটা নিতে পারবে, ধরো আমি একটা প্রস্থেটিক্স একটু প্রেশার দিয়ে বসাচ্ছি, চাপ দিয়ে, একজন মহিলা তো শারীরিক গঠনের দিক দিয়ে তো সেই দিকে তো পুরুষদের থেকে তাদের ইয়েটা তো কম, মানে ফ্লেক্সিবিলিটিটা কম, তো সেই প্রেশারটা তুমি দিতে পারবে না, তাই না? তো সেই একটা ব্যাপার আছে। এছাড়া পুরুষদেরকে তুমি প্রস্থেটিক্স করলে, ক্যারেক্টার ওয়াইজ তুমি দাড়ি লাগালে বা ইয়ে করলে, মেয়েদের তো তুমি দাড়ি লাগাতে পারবে না নর্মাল, যদি খুব ম্যাসিভ চেঞ্জ মানে তাকে যদি পুরুষ বা বৃদ্ধ না করা যায়। মানে একটা প্রস্থেটিক্স দিয়ে একটা মানুষকে, ছেলেকে মেয়ে করে দেওয়া যায়, মেয়েকে ছেলে করে দেওয়া যায়, দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ। কিন্তু তুমি ধরো আজকে আমি মহানন্দা করছি, মহানন্দা তো তার দাড়ি নেই, মহাশ্বেতা দেবীর, তো সেক্ষেত্রে মেয়েদের প্রস্থেটিক্স মেলানোটা ইজ মোর দ্যান ডিফিকাল্ট দ্যান দ্য জেন্টস, মানে মেল আর্টিস্টদের থেকে। শিল্পীর মুখটা তো আপনার কাছে ক্যানভাসের মতো, মানে আপনি বলছিলেন তাকে যেভাবে, কিন্তু যদি বলি যে একটু খুঁতখুঁতে হয় অনেকে, এবং একদম মেকআপ আর্টিস্টের ওপরই তার পুরোপুরি ভরসা থাকবে অনেকে, এরকম কে কে রয়েছে? এরকম অনেকেই আছে, মানে ইন্ডাস্ট্রিতে খুঁতখুঁতে, আর এই খুঁতখুঁতে লোকেদের সাথে কাজ করতে আমি বেশি পছন্দ করি। তোমার মানে শুভশ্রী ভালো খুঁতখুঁতে, আমি ওই ইন্দুবালা করতে গিয়ে দেখেছি, বাট ও কখনো ইন্টারফেয়ার করেনি। বুম্বাদা তো খুবই খুঁতখুঁতে লোক, কিন্তু সে কখনো তোমাকে ইন্টারফেয়ার করবে না, এবং তোমার মেকআপে যদি কিছুই হয়ে থাকে তোমাকে আলাদা করে বলবে, এবং এটাও বলবে যে তুমি যদি মনে করো তবেই, আমি বলছি বলে কিছু তুমি বাড়িও বা কমিও না। সেটা আমার সাথে একটা হয়েছিল এরকম, শেষ পাতা ছবিতে একটা কালো স্পট দাগ করতাম, তো একদিন মেকআপ রুমে অনেক সময় বোঝা যায় না, লাইটে ঠিক লাগে, বাইরের লাইটে দেখলে কম লাগছে, তো দাদা আমাকে বললো সোমনাথ দেখ তো আজকে একটু কম লাগছে কি না, তো আমি বললাম না, মনে তো হচ্ছে ঠিকই আছে। তো আফটার অল আমারও মনটার মধ্যে যেই বলেছে একটুখানি ইয়ে পড়ে গেছে, যে দেখি তো, সত্যি দেখলাম যে হ্যাঁ উনি ঠিক বলছেন, তো তারপর বাড়িয়ে দিলাম ধরো। তো এইরকম খুঁতখুঁতে তখন বুম্বাদা বললেন যে আমি বলছে বলে করতে যাস না, তোর যদি মনে হয় তবেই তুই কর, তুই মেকআপ আর্টিস্ট। তো পরে দেখলাম যে দাদা কিন্তু একটা করে ছবি তুলতো ডেলি মেকআপে, সেটা আবার আমরা জানতাম না, তো উনি ওটা মিলিয়ে দেখেছেন। তো এইটাই তো একটা মানুষের কাজটাকে আরও আগিয়ে দেয় এবং রেসপেক্টকে বাড়িয়ে দেয়। তো এই জন্য এদের সাথে কাজ করতে পেরে, সৈনী সরকার বলো, রুদ্রনীল বলো, এরা প্রত্যেকে মানে খুবই তবে হ্যাঁ, প্রস্থেটিক্সের ক্ষেত্রে যদি কেউ মেকআপ করার সময় কথা বলে তো সেটা খুবই মানে প্রবলেম হয় সেটা। আপনার ধূমকেতুতেও মেকআপ করার কথা ছিল কিন্তু সে কাজটা হয়ে ওঠেনি, তো সেটা নিয়ে কি বলবেন? এবং ধূমকেতু লুকটা নিয়ে খুব চর্চাও হচ্ছিল সেই সময়টা। হ্যাঁ, ধূমকেতু অত্যন্ত ভালো ছবি হয়েছিল, মানে বানানো হয়েছিল, এখন আমরা তো কেউই দেখতে পাইনি। লুকসও আমি দেখেছি, খুবই সুন্দর, খুবই ভালো, ইন্সপায়ারিং। আমি মানে আশা করি যে প্রযোজক এবং ইয়েরা, পরিচালক, প্রযোজক, এরা সবাই মিলে এটাকে বার করার চেষ্টা করুক। মানে আজকের দিনেও ধূমকেতুর মতো একটা ছবি রিলিজ হলে সত্যি ভালো লাগবে। আর সত্যি লুকটা দারুণ ছিল, এবং বিক্রম গায়কোয়াড় করেছিলেন লুকটা, তো ভালোই লেগেছিল। করা হলো না কেন? আমার করানোর মধ্যে কারণ ওদের বাজেট বেশি ছিল, ওরা হয়তো সম্ভবত আমাকে ভরসা করেনি। ওরা বোম্বেতে, যেটা আমি বলছিলাম যে একজন MBBS ডক্টর আর একজন MD ডক্টরের মধ্যে তুমি কাকে চুজ করবে, তো MDকেই চুজ করবে যদি তোমার হাতে অপশান থাকে, বাজেট বেশি, MD ডক্টরের বাজেটও তো বেশি, তো তুমি তাকেই চুজ করবে, এবং তার মানে সিউরিটিটা বেশি, সিনিয়রিটি বেশি, তো তাই জন্য তারা ওকে চুজ করেছিল। আমাকে বলা হয়েছিল, আমাকে বেসিক্যালি প্রোডাকশান থেকে কেউ বলেনি, দেব বলেছিল, তখন আমি দেবের পার্সোনাল মেকআপ করতাম। দেব আমাকে বলেছিল যে এরকম একটা ছবি করছি, তাতে নর্মাল মেকআপটা তুমি করবে, আর ইয়েটা মানে বাকি যে প্রস্থেটিকটা আছে ওটা বিক্রমদা করবে। আমি বললাম দেখো, প্রথম কথা হচ্ছে যদি আমি প্রস্থেটিক্সটা না চান্স পাই, ওটা আমার জান, মানে ওটাকেই আমি নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকতে চাই, আর ওটা নিয়ে এত পড়াশোনা করছি। তখন অলমোস্ট আমি টুকটাক আর কি বিভিন্ন জায়গায় কাজ করছি, সবাই দেখেছে, মানে রিলিজ বলতে কিছু হয়নি সেই অর্থে। তো এটা যদি না আমি করি, মানে না চান্স পাই, তাহলে লোকে বলবে যে সোমনাথ পারেনি বলে বিক্রমকে আনা হয়েছে, তো এটা আমার কেরিয়ারের জন্য একটু খারাপ হবে। তো আমি চাই যে
এই ছবিটা এইভাবে না করতে, কারণ বাকিটা আমি করব, নর্মাল মেকআপগুলো ও প্রস্থেটিকটা করবে, এটা তো সম্ভব না। তো এর জন্য অন্য কেউ করুক, আমি পরে তোমার একটা ছবি করবো, তো আমি তখন ওটাকে ছেড়ে দিই। মানে এই কারণে নয় যে আমাকে ওটা ইয়ে করছে, কারণ আমার মনে হয়েছিল ওটা করাটা আমার জন্য আমার ক্যারিয়ারের বোধহয় চাপ, এবং আমি ওয়েট করতে চাই। তো দেব রাজিও হয়েছিল, বলেছিল খুবই ভালো, ঠিক আছে তাই হোক। তো আমি ওই ছবিটা ওই জন্যই করিনি মেনলি। 30 বছর প্রায়, মানে 29 বছর চলছে, কাটিয়ে ফেলেছেন, কোনো আক্ষেপ রয়েছে এখনো? আক্ষেপ কিছুই না, আক্ষেপের আর কি আছে, আক্ষেপের থেকে অনেক পেয়েছি ইন্ডাস্ট্রি থেকে, ভালোবাসা, প্রচুর কাজের ইয়েও পেয়েছি, মানে শুভেচ্ছা পেয়েছি প্রতি মুহূর্তে, এবং সবচেয়ে বড় কথা আজকে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর বুঝতে পারছি, মানে নর্মাল অনেক অ্যাওয়ার্ড পেলেই সবাই শুভেচ্ছা জানায় ফেসবুকে ইয়েতে, এবারে প্রত্যেকে, মানে বুম্বাদা থেকে আরম্ভ করে দেব, প্রত্যেকেই, মানে কেউ বাদ নেই, বেশিরভাগ আমাকে শুভেচ্ছা জানিয়েছে। তো আমি এবং তোমাদের রিপোর্টার বন্ধুরাও অনেকেই, তো এর থেকে বুঝতেই পারছি যে হয়তো এরা আমার থেকে সত্যি আশা করছিল যে একটা কিছু এরকম ধরনের মানে আমার একটা পুরস্কার আসুক বা একটা কাজের স্বীকৃতি আসুক। তো আমার আক্ষেপের কিছু নেই, আক্ষেপ এটাই যে আমরা এই প্রস্থেটিক্সটা যদি আরও আগে আমাদেরকে ভরসা করা হতো, মানে তাহলে হয়তো আরও 10-15, মানে আজকে ধরো 8 বছর ধরে প্রস্থেটিক্স নিয়ে বেশি নাড়াচাড়া হচ্ছে, তো আরও 7 ইয়ার্স বিফোর, মানে 15 ইয়ার্স বিফোর আমরা এটাকে এখানে আরও করতে পারতাম। তো সেটা একটা আক্ষেপ আছে, আর কিছুই না। একাধারে তো চিত্রশিল্পী, তারপর রূপটানে আসেন, এবং সেক্ষেত্রে কি এখন শুধুই মেকআপে নাকি ছবিও আঁকা হচ্ছে, সেই সময়টাকে দিতে পারেন? দেখো, ছবি আঁকতে গেলে আলাদা করে যে ক্যানভাস তৈরি করে বা কিনে এনে ছবি আঁকা, সেই সুযোগটা পাই না। কিন্তু ছবি আঁকি কীরকম, মানে প্রত্যেকের মুখে তো ডেলি আঁকছি। এছাড়া ধরো যে কোনো ক্যারেক্টার, কোনো একটা বড় ছবি করতে গেলে, যেমন আমি এখন রঘু ডাকাত বলে একটা প্রজেক্ট করব, নেক্সট করার ইচ্ছা আছে, ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে, হ্যাঁ, মানে SBF-এর ধ্রুবদা ডিরেক্টর। তো তার যে ক্যারেক্টারগুলো যেরকম চেহারা হওয়া উচিত, সেই ছবিটা এখন মানে কাগজে আঁকা চলছে এই মুহূর্তে। এখন ওই তোমরা চলে গেলেই এইটা নিয়ে আরম্ভ হবে। এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বলছিলাম, কি মনে হয় ব্যস্ততাটা আরও বাড়বে? তবে ব্যস্ততা ছিলই, হয়তো অনেকেই চাইবে আরও কাজ করতে, কিন্তু আমি কিন্তু সেই আগের মতোই থাকছি, কারণ আমি বছরে 3খানা, মানে 2.5খানা থেকে 3খানা, মানে ইয়ার এন্ডিং অনুসারে বলছি, কোনো বছরে ওটা 2.5-তে দাঁড়ায়, কোনো বছরে 3টেতে দাঁড়ায়, ওই ছবিই করব, মানে যে ছবিগুলো আমার মনে হবে যে সত্যিকারের মেকআপের দাম আছে বা মেকআপটা জরুরি আছে। নাহলে আমি শান্তিতে পড়াশোনাই করতে চাই বাড়িতে বসে, প্রতি মুহূর্তেই চলে, কারণ মেকআপে কিছু না কিছু আবিষ্কার হচ্ছে। এবং আরও একটা দারুণ কাজ আপনার আসছে, যে জমালয় জীবন্ত ভানু, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মানে তার রূপটানটা করছেন, তো সেটা একটা মানে অনেকের আশা রয়েছে সেই কাজটা নিয়েও। হ্যাঁ, দেখা যাক, আমারও আশা আছে। ওইটা একটু আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যেই করেছি, মানে অনেকটাই, দেখা যাক কি দাঁড়ায় আর কি। আশা করছি ভালো লাগবে সবারই, এবং অপুদা তো ট্রিমেন্ডাস অ্যাক্টার, এবং তার সাথে অম্বরীশ ভট্টাচার্য, শাশ্বত চ্যাটার্জি, আর শুভাশিস মুখার্জি, পরাণ ব্যানার্জির যদিও খুবই অল্প, কিন্তু যেটুকানি আসবেন, যা দেখেছি তিনি জাস্ট উড়িয়ে দিয়ে চলে গেছেন। আর অপুদা আর অম্বরীশ তো তুলনা হয় না। কৃষ্ণেন্দু, আমার যিনি ডিরেক্টর, মিরাক্কেলের কৃষ্ণেন্দু, ও মারাত্মক কাজ করেছে, ওর সাথেও আমার প্রথম কাজ। দেখা যাক, আই থিঙ্ক এটা ভালোই হবে। এই রূপটান শিল্পী হিসেবে আপনাকে এখন ইন্ডাস্ট্রিতে টলিপাড়া মানে এক নামে চেনেন, তার জন্য অনেকটা জার্নি এতক্ষণ ধরে, সেটাই মানে শুনছিলাম যে কিভাবে স্ট্রাগল করা এবং কিভাবে প্রস্থেটিকে প্রতিষ্ঠা করা ইন্ডাস্ট্রিতে। আগামী দিনে যদি বলি যে এমন কোনো চরিত্র বা এমন কোনো শিল্পীকে আপনি প্রতিষ্ঠা করতে চান আপনার তুলির মাধ্যমে, এমন কোনো অপূর্ণ ইচ্ছা রয়েছে? প্রচুর ইচ্ছা আছে, মানে যতদিন বাঁচবো, হাত আর চোখ যতদিন কাজ করবে, এরম একের পর এক সৃষ্টি করতে চাই। আমি খুব ইচ্ছা যে শচীন দেব বর্মনের উপর কোনো কাজ করার, নেতাজির ওপর একটা হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ইন্দিরা গান্ধীর পুরো একটা বায়োপিক হোক, তার জার্নি থেকে আপ টু এন্ড অবধি, যদি কেউ আমাকে সুযোগ দেয় আমি খুব ভালো মতো চাই। আমার মুজিবের ওপর কাজ করার ইচ্ছা ছিল, সেটা বাংলাদেশে করে এসেছি, জানি না ওদের যা রাজনৈতিক পরিস্থিতি এখন ওটা রিলিজ হবে কি না। আমার মানে মুজিব করতে গিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে, দেখেছি, মানে প্রচুর কিছু জানতে পেরেছি। তা ওইটা খুবই দুঃখ লাগছে যদি না, মানে আর কি রিলিজ হয়, আর কি দুঃখ লাগবে আর কি। আই থিঙ্ক সব পরিস্থিতি ঠিক হয়ে গেলে ঠিক হবে। এছাড়া আমার কিশোর কুমারের ওপর একটা কাজ করার ইচ্ছা আছে, যদি কেউ কখনো সুযোগ দেয়। ঠিক এরকমই অনেকেই আছে, মানে
এই ক্যারেক্টারগুলো তৈরি করতে পারলে সত্যি ভালো লাগবে।